তো আজকে আমি যেটা শুরু করছি সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি। দেখো 255 নম্বর পেজে রয়েছে অপিগোভার বইতে। আমি তোমার নোটসও দিয়ে দিয়েছি। তো যাদের বই রয়েছে অপিগোভার তারা কিন্তু 255 নম্বর পেজটা খুঁজছে। ঠিক আছে, তো আমি স্ক্রিনটা শেয়ার করবো। তো দেখো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে বেসিক টেলস অফ মার্কসিজম। তো মার্কসবাদ বলতে কি বোঝানো হয় এটা আজকে আমরা জানবো। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব কোশ্চেন আসতে পারে নিশ্চয়ই পারে। খুব ভালোভাবে শুনবে। দেখো কি বলছে, মার্কসিস্ট ট্র্যাডিশন। যাদের কাছে অতি গৌরব বই রয়েছে তারা কিন্তু এটা পেয়ে যাবে 255 নম্বর পেজ। আমি ওখান থেকে কিন্তু তোমাদের এটা দিয়েছি আর ওখান থেকে তুমি কোশ্চেন করো। এটা কিন্তু সব থেকে অথেন্টিক বই, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফির বই, অতি গৌরব বই। What is Marxism? Marxist traditions of political theory is based on the philosophy of Marxism. যা যা বলবো লিখে নেবে খাতা। তো মার্ক্সবাদ কি? মার্ক্সবাদ কি? কার্ল মার্ক্সের থিওরিকে কিন্তু আমরা মার্ক্সবাদ হিসেবে চিহ্নিত করে থাকি। And Marxist traditions of political theory is based on the philosophy of Marxism. বাংলায় যাকে আমরা মার্ক্সবাদ বলি, এটা হলো কিন্তু একটা ট্র্যাডিশন। মার্ক্সবাদের যে থিওরি, মার্ক্সবাদ কিন্তু গুরুত্বপূর্ণ স্থান এখানে কিন্তু অধিকার করে রয়েছে। এবং মার্ক্সবাদের যে পরম্পরা, মার্ক্সবাদের ঐতিহ্য এবং মার্ক্সবাদের যে পরম্পরা, বিভিন্ন পলিটিক্যাল যে পার্টিরা ছিল, যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা ছিল তাদের যে দর্শন, তারা কিন্তু এই মার্ক্সবাদকে সমর্থন করে। এই এবং এই ট্র্যাডিশন তাকে বুঝতে গেলে কিন্তু তোমাকে আগে বুঝতে হবে যে মার্ক্সবাদ বলতে আসলে কি বোঝানো হয়। তো মার্কসিজম এই নামটা কিন্তু কার্ল মার্ক্সের, মনে রাখবে এই মার্কসিজম এই নামটা কিন্তু কার্ল মার্ক্সের নাম অনুযায়ী হয়েছে। এবং 19th সেঞ্চুরিতে কিন্তু বিখ্যাত সোশ্যাল ফিলোসফার কার্ল মার্ক্সকে বলা হতো 19th সেঞ্চুরিতে। তো মার্ক্স হলে কি, মার্ক্স কিন্তু একজন চিফ এক্সপোনেন্ট, একজন চিফ এক্সপোনেন্ট অফ দিস থিওরি। কার্ল মার্ক্সের নাম অনুযায়ী কিন্তু এই মার্কসিজম এই নামটা হয়েছে। To understand these traditions, we must first ascertain the meaning of Marxism. যেটা বললাম, Marxism derives its name for that Karl Marx, famous German economist and social philosopher of the 19th century, who is the chief exponent of this theory. It is the interesting to recall that this term was unknown in Marx's own lifetime. ভালোভাবে বুঝতে, and Friedrich Engels, a close friend and collaborator of Marx, once reported the following comments by Marx himself. ফ্রেডরিক এঙ্গেলস কিন্তু তিনি কিন্তু কার্ল মার্ক্সের গ্রন্থকে এডিট করে এবং তার নামও কিন্তু মার্ক্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার নাম ফ্রেডরিক এঙ্গেলস। এবং এঙ্গেলস এবং মার্ক্স কিন্তু দুজনে কোলাবরেটর হিসেবে কাজ করেছিলেন। কোলাবরেটর হিসেবে কিন্তু বিভিন্ন রকমের বই লিখেছেন। এবং কার্ল মার্ক্স কিন্তু বলেন, আমি একজন মার্ক্সিস্ট কোনোভাবেই নই। কার্ল মার্ক্স কিন্তু এটা বলেছিলেন তার জীবন দশায়। তিনি কিন্তু বলেছিলেন যে তিনি কোনোভাবেই মার্ক্সিস্ট নয়। এবং কার্ল মার্ক্স কিন্তু তার নিজের দর্শনে এই শব্দটা যে মার্ক্সিস্ট, তিনি একজন মার্ক্সিস্ট, এইটা কিন্তু কখনোই সে প্রয়োগ করেনি। এবং তার মৃত্যুর পরবর্তীকালে কিন্তু এই মার্ক্সিজম শব্দটা বহুল প্রচলিত হয়েছিল। এবং সেখানে কিন্তু অনলি মার্ক্সের তত্ত্ব নয়, অন্য মতবাদগুলো কিন্তু জড়িত হয়েছিল। And all I know is that I am not a Marxist, and Marx probably said so as he did not claim to offer a comprehensive worldview. কার্ল মার্ক্স কিন্তু নিজের জীবন দশায় কখনোই এই মার্ক্সিজম কথাটি প্রয়োগ করেনি। কিন্তু দেখা গেছে যে 19th সেঞ্চুরির একদম শেষের দিকে কিন্তু একজন বিখ্যাত রাশিয়ান মার্ক্সিস্ট
দেখো he will play announce quietly Marxism is a whole world view পুরো ওয়ার্ল্ড ইকোনমিক বা রাজনৈতিক যে পরিস্থিতি এই মার্কসিজম তার দর্শনে কিন্তু সেটা বর্ণনা করেছে। তো মার্কসিজম তত্ত্ব বলতে কিন্তু শুধুমাত্র যে কার্ল মার্ক্সের থিওরিকে আইডেন্টিফাই করা হয় এটা কিন্তু কখনো বুঝবে না তোমরা। শুধুমাত্র কিন্তু মার্কসিজম তত্ত্ব বলতে যে কার্ল মার্ক্সের থিওরি এইটা কিন্তু নয়। সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক চিন্তার ক্ষেত্রে কিন্তু এই মার্কসিজম কিন্তু একটা ট্র্যাডিশন, এটা কিন্তু ট্র্যাডিশন, একটা ঐতিহ্য। এবং মার্কসিজম হলো কিন্তু একটা জীবন্ত চিত্র যেটাকে বলা হয়, এবং এই তত্ত্বের মধ্যে কিন্তু একটা অনন্ত সম্ভাবনা আছে, যেগুলো খুব ডিটেলসে যদি বলতে হবে খুব ইন্টারেস্টিং থিওরি একটা মার্কসিজম। এবং এই মার্কসিজম প্রকৃত তত্ত্বকে কিন্তু বুঝে নিয়ে সামাজিক রাজনৈতিক তত্ত্বে কিন্তু যদি এটাকে ব্যবহার করা যায় তাহলে কিন্তু সমাজ বা রাষ্ট্র অর্থনৈতিক ভাবে ইকোনমিক্যালি কিন্তু উপকৃত হতে পারে। তাহলে কি বললাম, এই মার্কসিজম এই প্রকৃত তত্ত্বকে যদি বুঝে নিয়ে সামাজিক এবং রাজনৈতিক এই দুটো ক্ষেত্রে যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু সমাজ বা রাষ্ট্র অর্থনৈতিকভাবে উপকৃত হতে পারে। And Marxism, in its proper sense, first appeared in the middle of the 19th century in response to the oppressive conditions created by the capitalist system. ভালোভাবে বুঝবে, মার্কসিজমের সময় কিন্তু খুব একটা বাজে পরিস্থিতি সেই সময় এসে গেছিল। কেন এসেছিল সেই পরিস্থিতি তৈরি হয়েছিল কেন? মার্কসিজম যখন হয়েছিল তখন কিন্তু সমাজে একটা খুব বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল। এই সময় কিন্তু ক্যাপিটালিস্ট সিস্টেম, গণতন্ত্র, ক্যাপিটালিস্ট সিস্টেম কিন্তু লিখে রাখবে। এই সময় কিন্তু ক্যাপিটালিস্ট সিস্টেম, গণতন্ত্র প্রচন্ড ভাবে মাথা চাড়া দিয়ে উঠেছিল, এবং গণতন্ত্র এমন খারাপ অবস্থায় কিন্তু সমাজ বা রাষ্ট্রকে নিয়ে গেছিল। এরই পার্সপেক্টিভ থেকে কিন্তু এই মার্কসিজমের থিওরিটা আমাদের সামনে আসে। তাহলে এটা কিন্তু তোমাদের সবার মনে রাখা উচিত। It will be recall that liberalism arose in the 17th century as a philosophy. তো লিবারালিজম মানে কি? লিবারালিজম মানে কিন্তু উদার নৈতিকতাবাদ। লিবারালিজম মানে কিন্তু উদার নৈতিকতাবাদ। এই শব্দটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল। তো লিবারালিজম একটা পলিটিক্যাল থিওরি, সেটা কিন্তু সোশ্যাল পলিটিক্যাল থিওরি, যেখানে রাষ্ট্রের আগে কিন্তু মানুষকে প্রায়োরিটি দেওয়া হয়। এই থিওরিতে কি বলা হয়, আমি রাষ্ট্রের আগে মানুষদেরকে প্রায়োরিটি দেবো। লিবারালিজমে তাহলে কি বলা হয়, রাষ্ট্রের আগে কিন্তু মানুষকে প্রায়োরিটি দেওয়া হয়। তো লিবারালিজমের মানে হচ্ছে হিউম্যান ফ্রিডম। লিবারালিজমের লিখে রাখবে যে উদার নৈতিকতাবাদ বা লিবারালিজম, এটার মানে কি হিউম্যান ফ্রিডম। তো হ্যাঁ, যেটা বলছিলাম, লিবারাল লিবারালিজম এটার মানে কি, এটার মানে লিখে রাখবে, এটার মানে কিন্তু হিউম্যান ফ্রিডম, হিউম্যান ফ্রিডম। এবং লিবারালিজম থিওরিতে কি বলা হয়েছিল তোমাকে কিন্তু মার্কসিজম জানতে গেলে কিন্তু প্রথমে এই তত্ত্বটাকে খুব ভালো করে জানতে হবে। তো লিবারালিজম থিওরিতে কি বলা হয়েছিল যে আমাদের সমাজে যা কিছু উৎপাদন হচ্ছে, আমাদের সমাজে যা কিছু উৎপাদন হচ্ছে এই অর্থনৈতিক পরিকাঠামোতে কিন্তু সরকার কোনোদিনও হস্তক্ষেপ করতে পারবে না। কি বললাম, আমাদের এই সমাজে যা কিছু উৎপাদন হচ্ছে এই অর্থনৈতিক এই ইকোনমিক্যালি যে পরিকাঠামো সেখানে কখনো সরকার হস্তক্ষেপ করতেই পারবে না। এবং যা যা প্রোডাকশন হচ্ছে, যা যা টাকা পয়সা ইনকাম হচ্ছে, এখানে সরকার কিন্তু কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না।
called আমি তো বই দেখে করছি। হ্যাঁ তোমরা লিখে নাও আমি বানানটা বলে দিচ্ছি। হ্যাঁ এই যে এখানটায় দেখো কি লেখা আছে Marxism in its proper sense first appeared in the middle of the 19th century in response to the oppressive conditions created by the capitalist system. It will be recalled that liberalism arose in the 17th century as a philosophy of human freedom. But by the middle of the 19th century, it had become clear that the classical form of liberalism, with its doctrine of laissez-faire and free market economy, had failed to create conditions of human freedom. Liberalism had achieved the goal of establishing capitalism under which its tiny class of capitalists ভালো করে বুঝবে। তো এই উদারনৈতিকতাবাদ এই লিবারালিজম এর কনসেপ্ট ছিল যে সরকার কোনোভাবেই কোনো কিছুতে কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না, কোনো অর্থনৈতিক দিক থেকে কিন্তু সরকার কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না। and that is called হচ্ছে laissez-faire এটা লিখে রাখবে laissez-faire। so laissez-faire means freedom which means live alone তো live alone মানে কি তোমার আমার মধ্যে কোনো অর্থনৈতিক আদান প্রদান হচ্ছে বা কোনো টাকা পয়সার আদান প্রদান হচ্ছে সেখানে কখনোই স্টেট কোনো ইন্টারভেনশন থাকবে না, স্টেটের কোনো ইন্টারভেনশন থাকবে না। স্টেট কোনোভাবে হ্যাঁ কিছু বলছিল যে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে রাষ্ট্র কিন্তু তুমি কোনোভাবেই কিন্তু ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না এবং এই লেইস ফয়ারে বলা হয়েছে যে রাষ্ট্র কখনো হস্তক্ষেপ করবে না। আমি আমার যে অর্থনৈতিক ক্ষেত্র আমি আমার যেটা ইনকাম করছি আমি যা খুশি করবো সেখানে কিন্তু রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। কিন্তু এখন কি দেখা যায় এখন কিন্তু এটা দেখা যায় না, এখন কিন্তু ট্যাক্সের আওতায় সবাইকে কিন্তু আসতে হয়, ঠিক আছে ট্যাক্স কিন্তু সবাইকে দিতে হচ্ছে সবকিছুতে। কিন্তু তখন এই লিবারালিজম বলছে যে রাষ্ট্র কোনোভাবে আমার টাকা পয়সার ইয়েতে হস্তক্ষেপ করবে না, ঠিক আছে। তো এখানে কিন্তু লিবারালিজম এই কথা বলা হয়েছে and free market economy মানে তোমার যে কোনো কার্যকলাপের ক্ষেত্রে সরকার কোনোভাবে হস্তক্ষেপ করবে না। তুমি কোনো ব্যবসা বাণিজ্য করছো তুমি কোনো ব্যবসা করছো সেটা কিন্তু তোমার হয়ে তুমি কাজ করবে এবং তুমি যে প্রোডাকশন করছো যেটা উৎপাদন করবে তোমার অর্থনৈতিক যে পরিকাঠামো সেখানে কিন্তু কখনো সেটা তোমারই থাকবে, অন্য কেউ সেখানে কোনোদিনও কিছু হস্তক্ষেপ করতে পারবে না, এটাই বলা হচ্ছে এখানে। এরপরে কি আছে দেখো আহ early champions of liberalism had hoped that the elimination of governmental restrictions on business and industry is an era of universal improvement in the material conditions of life. But actual experience showed that unrealized capitalism has produced socially distressed consciousness। ভালোভাবে বোঝো এই মিড সেঞ্চুরিতে কিন্তু মানুষের স্বাধীনতাকে যেভাবে প্রায়োরিটাইজ মানে দেখানো হয়েছিল সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে উঠে এসেছিল এবং লিবারেলিজম কিন্তু এই লেইস ফায়ার এই নীতিকে কিন্তু তার দর্শনের সমর্থন করে এবং সরকার কিন্তু বলেছিলেন যে কোনোভাবেই অর্থনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না, কোনোভাবেই সে কিন্তু কোনো মানে মানে মানুষের টাকার উপর মানে কোনো কিছু অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এই ক্ষেত্রগুলোতে কিন্তু সরকার কখনো হস্তক্ষেপ করতে পারবে না। এবং 1840 থেকে 1850 এই সময় দাঁড়িয়ে দেখা যায় যে এই লিবারালিজম এই থিওরিটা কিন্তু একটা মানুষের স্বাধীনতা আনতে পারছে কিনা না তারা ফেল করছে কিনা। লিবারালিজম কিন্তু এই থিওরিটা কিন্তু সেই সময় এসেছিল উইথ
doctrine of Levi-Strauss and the free market economy has failed to create conditions of human freedom. তাহলে মিড সেঞ্চুরি দেখে নাও, এই মিড সেঞ্চুরিতে কিন্তু দেখা গেছিল যে মানুষের স্বাধীনতাকে একসেপ্ট করার ক্ষেত্রে কিন্তু লিবারেলিজম উদার নৈতিকতাবাদ কিন্তু সমর্থিত হচ্ছে না। কারণ কিন্তু লিবারেলিজমের যে থিওরি, একে সামনে রেখে কিন্তু আরেকটা থিওরি জন্ম নিল। এই লিবারেলিজমের থিওরিকে সামনে রেখে, কারণ এটা খুব ব্যর্থ হচ্ছিল এই ধরনের, যেটা বলছিল যে সরকার কোনো ক্ষেত্রে কোনো কিছুতে হস্তক্ষেপ করতে পারবে না, এই কারণে কিন্তু এই থিওরিটা ব্যর্থ হলো। এই জন্য এই থিওরিটাকে সামনে রেখে আরেকটা থিওরি জন্ম নিল সেই সময়, সেটাই হচ্ছে কি ক্যাপিটালিজম বা ধনতন্ত্র। তাহলে লিবারেলিজমকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অর্থনৈতিক কোনো ক্ষেত্রে কিন্তু বললো যে সরকার কোনোভাবেই যেহেতু হস্তক্ষেপ করছে না, অর্থনৈতিক ক্ষেত্রে সেই সময় সুবিধা নিয়ে নিচ্ছে, টাকা পয়সা সবকিছু নিজের কাছে হস্তান্তরিত করছে, এবং সেই সময় থেকে কিন্তু ক্যাপিটালিজমের জন্ম হয়ে যায়। তো ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম refers to an, এইটুকুনি যা যা বললাম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। হোয়াট ইজ লিবারেলিজম? আচ্ছা আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে না? কেউ কেউ রেসপন্স করো তো, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে না? ঠিক আছে, যেইটুকুনি বললাম লিবারেলিজম কি, তার কনসেপ্টটা কি বোঝা গেছে সবার? হোয়াট ইজ লিবারেলিজম বোঝা গেছে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, লিখে দেবে, ঠিক আছে? লিবারেলিজম, এই লিবারেলিজমের মানে কি? হিউম্যান ফ্রিডম, মানুষের স্বাধীনতা। এবং লিবারেলিজম থিওরিতে কি বলা হয়েছিল যে আমাদের সমাজে যা কিছু উৎপাদন হচ্ছে, যে অর্থনৈতিক পরিকাঠামোতে, মানে যে যা কিছু উৎপাদন হচ্ছে, এইগুলোতে কিন্তু সরকার সরকার কিন্তু কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না। তুমি যা যা প্রোডাকশন করছো, যা যা ইনকাম হচ্ছে, যা যা টাকা পয়সা আসছে, এখানে সরকার কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না। এবং এটা কিন্তু লিবারেলিজম বা উদার নৈতিকতাবাদের কনসেপ্ট ছিল। দ্যাট ইজ কল্ড লেইস ফায়ার, যে আমি বললাম লেইস ফায়ার ব্যান্ডে লিখে নাও, LAISSEZFAIRE। এবং এটা মানে কিন্তু লিভ অ্যালোন, লিভ অ্যালোন মানে কি তোমার আমার মধ্যে কোনো একটা অর্থনৈতিক আদান প্রদান হবে না, স্টেট কোনোভাবে তোমার কোনো কাজে হস্তক্ষেপ করতে পারবে না। তো এটাকেই বলা হচ্ছে কি লিবারেলিজম, ফ্রি মার্কেট ইকোনমি বা ফ্রি মার্কেট ইকোনমি, যেখানে সরকার তোমার ওপর তোমার কোনো কিছু কাজে কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না, তোমার থেকে কোনো ট্যাক্সও নিতে পারবে না। বোঝা যাচ্ছে হোয়াট ইজ লিবারেলিজম? আমি একদম স্বল্পে বলে দিলাম, মানে এইটাই হচ্ছে আসল কনসেপ্ট। তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এটুকুনি যথেষ্ট মাথায় রাখি, ঠিক আছে, এক্সামের আগে। এরপরে বোঝা যাচ্ছে, এখন যে বলেছিল আমাকে বোঝা যাচ্ছে না? এরপরে হচ্ছে আমরা আসবো কি ক্যাপিটালিজম। হোয়াট ইজ ক্যাপিটালিজম? So capitalism refers to an economic system of the modern age. Largely, আমি কিন্তু এটা অতি গৌবার বই থেকে পড়াচ্ছি, তারা ক্লাসে জয়েন করেছো তাদেরকে কিন্তু আমি বলে দিলাম যে অতি গৌবার 255 নাম্বার পেজ, ঠিক আছে, সেটা কিন্তু আজকে আমি পড়াচ্ছি। Capitalism. Capitalism refers to an economic system of the modern age, largely based on industrial production, where means of social production, land buildings, mines, forests, machinery, capital, institutions, and exchange are owned by private entrepreneurs. A large number of workers are employed on wage at the market rate. Economic activities primarily devoted to private profit. আর ভালো হয় বোঝো, এই লিবারালিজম, এই লিবারালিজম এর থেকে কিন্তু আরেকটা মতবাদ সামনে চলে আসলো, তাকে বলা হচ্ছে কি ক্যাপিটালিজম। এবং সেই সময় কিন্তু দুটো শ্রেণীর জন্ম হয়ে গেছে, লিবারালিজমের হাত ধরে কিন্তু দুটো শ্রেণীর জন্ম হয়ে গেছে। একটা কি লিখে রাখো, একটা
হচ্ছে কি শ্রমিক শ্রেণী, একটা হচ্ছে শ্রমিক শ্রেণী, আরেকটা হচ্ছে কি মালিক শ্রেণী। একটা শ্রমিক শ্রেণী, আরেকটা হচ্ছে মালিক শ্রেণী। এবং ইকোনমিক অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে কিন্তু সরকার যেহেতু কোনোভাবে হস্তক্ষেপ করছে না, আমি আগেই বললাম এই ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে সরকার যেহেতু কোনোভাবে তোমার টাকা পয়সার দিকে কোনোভাবে হস্তক্ষেপ করছে না, সেই জন্য যারা টাইনি ক্লাসেস অফ ক্যাপিটালিস্ট, কি বলছে, টাইনি ক্লাসেস অফ ক্যাপিটালিস্ট যারা আছে, যারা অনেক বেশি ধনপতি, যারা অনেক বেশি বড়লোক বা ধনপতি, তারা কিন্তু কিছু মানুষকে শ্রমের বিনিময় টাকা দিয়ে সমস্ত টাকায় কিন্তু নিজেরা হস্তগত করছে। সেখানে কোনোভাবেই যারা শ্রমিক শ্রেণী রয়েছে তাদেরকে তারা চরম পরিমাণে বঞ্চিত করছে। এরকম করছে যে অনেক পরিমাণে খাটাচ্ছে, এরকম 10 ঘন্টা 20 ঘন্টা অনেক অনেক খাটিয়ে নিচ্ছে, কিন্তু তাদেরকে সেরকম পারিশ্রমিক দিচ্ছে না, 10 টাকা 20 টাকা এরকম একদম কম পারিশ্রমিক দিচ্ছে, আর মোটা অঙ্কের টাকাটা নিজেরা আত্মসাৎ করছে। তাহলে শ্রমের বিনিময়ে যে টাকাটা ইনকাম করছে এটা কিন্তু পুরোটাই কি হচ্ছে, মালিক শ্রেণীর হাতে চলে যাচ্ছিল। যারা ধনপতি বা ক্যাপিটালিস্ট রয়েছে তারা কিন্তু এই পুরো টাকাটাকে চুক্তিগত করে রাখছিল এবং শ্রমিক শ্রেণীকে কিন্তু বঞ্চিত করছিল, যেহেতু সরকার কোনোভাবেই ইকোনমিক অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু সেই সময় হস্তক্ষেপ করছিল না। অ্যান্ড লিবারেলিজম, লিবারেলিজমের থিওরি যেহেতু বলছে যে সরকার যেহেতু কোনোভাবেই হস্তক্ষেপ করবে না, তাহলে কিন্তু সমাজের মধ্যে একটা ফ্রিডম থাকবে। লিবারেলিজমে এই কথাটা বলা হয়েছিল, সরকার যেহেতু কোনোভাবে হস্তক্ষেপ করছে না টাকা পয়সার দিকে, সেহেতু একটা ফ্রিডম থাকবে, প্রত্যেকটা মানুষ একটা সুসংহত জীবন লাভ করতে পারবে সমাজ, এবং প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। এটা কিন্তু লিবারেলিজমের থিওরিতে বলা হচ্ছিল। এবং সে কিন্তু কোনোভাবেই একটা ইন্টারভেনশন করবে না, তোমার কোনো অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো ইন্টারভেনশন করবে না। কিন্তু অদ্ভুতভাবে এই লিবারেলিজমের থিওরি কিন্তু ফেল হয়ে গেল, একদম কিন্তু ফেল হয়ে গেল। এবং লিবারেলিজমের থিওরি কিন্তু সামাজিক বা রাজনৈতিকভাবে এবং ইকোনমিক্যাল অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা অসামঞ্জস্য পরিস্থিতি কিন্তু সেই সময় ক্রিয়েট হয়ে গেল। এবং সেই সময় কিন্তু লিবারেলিজম ক্যাপিটালিজমে কনভার্ট হয়ে গেল এবং সেখানে কিন্তু দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে গেল, একটা কি মালিক শ্রেণী, আরেকটা কি শ্রমিক শ্রেণী। এবং শ্রমিক শ্রেণী কিন্তু প্রচন্ড পরিমাণে পরিশ্রম করেও কিন্তু তাদের সঠিক মূল্য দিচ্ছিল না, ধনপতি শ্রেণীরা তাদের কিন্তু সঠিক মূল্য দিচ্ছিল না। And তো কি বললাম, হ্যাঁ, তারা কিন্তু এই ক্যাপিটালিজমে কি বলা হলো যে দুটো শ্রেণী উদ্ধার হলো, একটা হচ্ছে কি ধনপতি আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণীরা কিন্তু প্রচন্ড পরিশ্রম করেও কিন্তু তাদের সঠিক মূল্য দিচ্ছিল না। এবং এই উদার নৈতিকতাবাদ কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা সামাজিক নৈতিকতা এবং রাজনৈতিক সাম্যতা আনতে কিন্তু পেরেছিল, এবং অর্থনৈতিকভাবে কিন্তু মানুষের মধ্যে একটা সেই সময় অসামঞ্জস্যের পরিস্থিতি, একটা অদ্ভুত বিশৃঙ্খলা অসামঞ্জস্যের পরিস্থিতি কিন্তু, একটা অসাম্যের পরিস্থিতি কিন্তু সেই সময় তৈরি হয়েছিল। লিটারালি কিন্তু সেই সময় একটা ইনজাস্টিস হচ্ছিল। কার প্রতি ইনজাস্টিস গুলো হচ্ছিল বলতে পারবে? কার প্রতি সেই সময় এই ইনজাস্টিস গুলো হচ্ছিল? একদম শ্রমিক শ্রেণীর প্রতি কিন্তু এই ইনজাস্টিস গুলো হয়ে যাচ্ছিল। And early champions of liberalism had hoped that the elimination of governmental restrictions on business and industry would use us in an era of universal improvement in the material conditions of life. যারা লিবারেলিজম বা উদার নৈতিকতাবাদের সমর্থক
তারা কিন্তু এটা ভেবেছিল যদি তোমার ইকোনমিক ক্ষেত্রে লিখে নেবে, যারা লিবারালিজম বা উদার নৈতিকতাবাদের সমর্থক ছিলেন তারা ভেবেছিল যে যদি তোমার ইকোনমিক ক্ষেত্রে সরকার যদি হস্তক্ষেপ না করে, অনেক ক্ষেত্রে কিন্তু মানুষ নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করতে পারবে। সরকার যদি কোনোভাবে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোনোভাবে ট্যাক্স না নেয়, সরকার যদি প্রোডাকশনের ক্ষেত্রে কোনো একটা পার্সেন্টেজ না নেয়, সেখানে আমরা কিন্তু ট্যাক্স দিই, এখন কিন্তু আমরা সবকিছু ক্ষেত্রে কিন্তু ট্যাক্স দিই। যে সরকারের হাতে কিন্তু এই টাকাটা যদি যায় তোমার কোনো ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিতে, যদি সরকার হস্তক্ষেপ করে, যে লিবারালিজমে এই বক্তব্যটা ছিল যে তুমি ব্যবসা করো, চাকরি করো, যাই করো না কেন, সরকার কোনো কিছু হস্তক্ষেপ করবে না। এবং মিড 19th সেঞ্চুরিতে গিয়ে সমাজ কিন্তু এই লিবারালিজমের থিওরিটা যেটা ছিল, সেই জন্য কিন্তু সমাজ কি হলো, অর্থনৈতিকভাবে একটা অসাম্যের পর্যায়ে চলে গেছিল। মানে কি হলো, এমন একটা পরিস্থিতি তৈরি হলো, মানে তুমি 100 টাকা ইনকাম করছো ধনপতিরা, ধনপতিরা যারা হচ্ছে ক্যাপিটালিস্ট বা ধনপতি, তারা হচ্ছে 100 টাকা ইনকাম করলে 1 টাকা 2 টাকা ওকে দিচ্ছে সেই শ্রমিকদের, তাদেরকে 10 ঘন্টা 20 ঘন্টা ধরে খাটিয়ে নিচ্ছে, কিন্তু তাদের মূল্য দিচ্ছে না। তো মেজরিটি পিপল কিন্তু মানুষ যেমন ভাবে জীবনযাপন করে, মানুষ যেভাবে জীবনযাপন করে টাকা পয়সা পেলে, তারা কিন্তু অত্যন্ত একটা নিচের স্তরে চলে গেল। এবং তারা তাদের ওইটুকুনি সেরকম ইনকাম না থাকায় তারা কিন্তু ভালো খাবারও সেই সময় পাচ্ছিল না। সেই সময় কিন্তু তারা ওই টাকা দিয়ে সার্ভাইভ করতে পারছিল না, কারণ শ্রমিকরা এতটা পরিমাণে পরিশ্রম করে সেই রকম ভাবে কোনো টাকা ইনকাম করতে পারছিল না। This developments believe all the humanitarian hopes of universal economic progress. এটা কিন্তু একটা চরম মানবতাবাদের বিরোধী পর্যায়ে পৌঁছে গেছিল, যেখানে মানবতাবাদ প্রতিষ্ঠিত আর হচ্ছিল না। কিছু সংখ্যক মানুষ ধনী থেকে আরো বেশি ধনীতে পরিণত হলো, যারা মানে শ্রমিকদের দিয়ে খাটাচ্ছিল, তারা ধনী থেকে আরো বেশি ধনীতে পরিণত হয়ে গেল। বাট মাস পিপল ম্যানিফেস্টেশন এর জন্য কিন্তু মৃত্যু মুখে পতিত হতে লাগলো, মানে না খেতে পেয়ে মৃত্যু মুখে শ্রমিকরা পতিত হতে লাগলো। মিড 19th সেঞ্চুরিতে এসে কিন্তু একটা এটা প্রবল আকার ধারণ করলো, এবং সেই সময় কিন্তু একটা বিদ্রোহ তৈরি হলো। তাহলে মিড সেঞ্চুরিতে দাঁড়িয়ে কিন্তু লিবারালিজম যখন ক্যাপিটালিজমে কনভার্ট হলো, ক্যাপিটালিজম মানে কি, ধনতন্ত্র, কিছু মানুষের কাছে অর্থ কুক্ষিগত হয়ে যাচ্ছিল, টাইনি ক্লাস অফ ক্যাপিটালিজম সমস্ত রকম পাওয়ার তারা এনজয় করে যাচ্ছিল, এবং শ্রম দিচ্ছে, মানে শ্রমিকরা শ্রম দিচ্ছিল, কিন্তু তার টাকাটা কে আত্মসাৎ করছে, সেই ধনী শ্রেণীরা আত্মসাৎ করছে। এবং ক্যাপিটালিজমের বিরুদ্ধে কিন্তু সেই সময় আন্দোলন শুরু হয়, সেটা একটা সোশ্যালিস্ট মুভমেন্ট, এটা কিন্তু ক্যাপিটালিজম মুভমেন্টের আবার বিরোধী মতবাদ। সেই সময় চলে আসলো কিন্তু আবার সোশ্যালিজম, সোশ্যালিস্ট মুভমেন্ট। তাহলে কি বললাম, ক্যাপিটালিজমের বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু হয়ে যায়, সোশ্যালিস্ট মুভমেন্ট, দ্যাট ইজ কল্ড সোশ্যালিস্ট মুভমেন্ট। এটা কিন্তু ক্যাপিটালিজমের মুভমেন্টের একটা বিরোধী মতবাদ, মানে কোশ্চেন দেবে, ক্যাপিটালিজম মুভমেন্টের বিরোধী মতবাদ কোনটা, তাহলে সোশ্যালিজম। সোশ্যালিজম সমাজে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, তার কিন্তু ফার্স্ট যে রেসপন্স, সেটা কি, the first response to these horrible conditions, এক মিনিট, দেখো ক্যাপিটালিজমে একদম এখানটাই রয়েছে, the first response to these horrible conditions came in the form of an early socialist movement which opposed the policy of free market competitions and drew attention to the deteriorating conditions of the working class. Early exponents
of socialism like Saint Simon, তোমাদের এই নামগুলো দিয়ে কোশ্চেন আসে। সোশ্যালিস্ট কারা ছিলেন? সেন্ট সিমন, লুইস গ্রান্স in France advocated more or less centralized economy under state control, and চার্লস ফুরিয়ে এরা কিন্তু সোশ্যালিস্ট ছিলেন। তো লিখবে তোমরা ক্যাপিটালিজম। এই ক্যাপিটালিজমের বিরুদ্ধে কিন্তু একটা আন্দোলন শুরু হলো। ক্যাপিটালিজমের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হলো, দ্যাট ইজ কল্ড সোশ্যালিস্ট মুভমেন্ট। তারা ফোকাস করতে শুরু করলো যারা শ্রমিক শ্রেণী ছিল, তারা কিন্তু আরো বেশি খারাপের থেকে আরো খারাপ পরিস্থিতির শিকার হয়ে একদম মৃত্যু মুখে পতিত হলো। এবং যদি তারা দেখলো যদি এই মুহূর্তে সরকার যদি কোনোভাবেই হস্তক্ষেপ না করে তাহলে তো এটা আরো বেড়ে চলবে, তাহলে তো শ্রমিকরা আরো এরকম শ্রমিকদের দিয়ে জনপতিরা আরো বেশি করে খাটাবে, আর শ্রমিকরা তত বেশি গরিব হবে, আর জনপতিরা আরো বেশি বেশি বড়লোক হয়ে যাবে। তাহলে তারা দেখলো যে এইভাবে কিন্তু যদি সরকার যদি হস্তক্ষেপ না করে তাহলে কিন্তু সমাজ ধ্বংস হয়ে যাবে একসময়। বিরুদ্ধে আন্দোলন শুরু করা হলো, দ্যাট ইজ কল্ড আর্লি সোশ্যালিস্ট মুভমেন্টস which opposes the policy of the free market। ফ্রি মার্কেট মানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, তাদের মধ্যে একটা আদান প্রদান চলছে, সমস্ত কিছু একটা সোশ্যালিস্ট মুভমেন্টে কিছু দার্শনিক উঠে আসলেন সেই সময় এই বিদ্রোহকে, যাদের বলা হয় কি কাল্পনিক সমাজতন্ত্রের জনক। তোমাদের কোশ্চেন দেবে যে কাল্পনিক সমাজতন্ত্রের জনক কারা, লিখে নেবে কাল্পনিক সমাজতন্ত্রের জনক কারা। সমাজতন্ত্রবাদের প্রধান যারা ছিলেন তারা সেন্ট সিমন, লুইস, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম এরাই এরাই একদম। তো নামগুলো একটু লিখে নাও এক জায়গায়, মানে থাকলে ভালো হয়। তো আমি লিখে দিই এটা, সেন্ট সিমন, লুইস গ্র্যান্স, চার্লস ফোরিয়ে এন্ড রবার্ট ওয়েন, এরা কিন্তু চিফ এক্সপোনেন্ট ছিলেন, সমাজতন্ত্রবাদের চিফ এক্সপোনেন্ট। তো আর্লি সোশ্যালিস্ট মুভমেন্টের চিফ এক্সপোনেন্ট ছিলেন। তাহলে এতদিন ধরে ইকোনমিক ক্ষেত্রে কি করছিল, এতদিন ধরে কিন্তু ইকোনমিক ক্ষেত্রে সরকার কি করছিল, হস্তক্ষেপ করছিল না। তারা যে ডিক্লোরেটিভ যে হতাশামূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই সময় শ্রমিক শ্রেণীর সেখানে কিন্তু সরকারের হস্তক্ষেপ করার প্রয়োজন ছিল, এবং প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু টাকা পয়সা সমানভাবে পৌঁছায়, যাতে যারা ধনী রয়েছে তারাও তাদের কাছে টাকা পয়সা থাকে, আর যারা গরিব রয়েছে সমান, মানে একদম সমান করে দিতে বলছে, মানে টাকা পয়সাতে সবার মধ্যে ইকুয়ালি পৌঁছায়, এটা দেখার জন্য কিন্তু সরকারকে তারা বলছেন যে সরকারের হস্তক্ষেপ করা উচিত। কারণ লিবারালিজমে যখন সরকার হস্তক্ষেপ করছিল না তখন কি হলো, ক্যাপিটালিজমেও কি হলো, যারা বেশি ধনী ছিল তারা আরো বেশি ধনী হয়ে গেল, আর যারা শ্রমিক ছিল তারা খাটতে খাটতে মৃত্যু মুখে পতিত হয়ে যাচ্ছিল, বা তারা তাদের শ্রমের মূল্য পাচ্ছিল না। সেই জন্য কিন্তু এইটা দাবি করে থাকে। এবং তারা বলে যে ক্যাপিটালিস্ট, এই ক্যাপিটালিস্টরা যেটা করছে তা কিন্তু একটা মানবতাবাদের বিরোধী, মানুষের স্বার্থ কিন্তু পূর্তি হচ্ছিল না, এবং মানুষ তখন না খেয়ে মারা যাচ্ছিল, কিন্তু কিছু সংখ্যক মানুষের কাছে শুধুমাত্র কিছু কোটিকার মানুষের কাছে কিন্তু অর্থগুলো চুক্তিগত হয়ে যাচ্ছিল। এবং এই সমাজতান্ত্রিক আন্দোলনের মেইন যারা ছিলেন তারা হচ্ছে কিন্তু এই সেন্ট সিমন, চার্লস ফুরিয়ার, তারা কিন্তু এইটা বলেছিল যে 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 টাকা পয়সাটা আসছে সেই টাকাটা যাতে
সকল মানুষের কাছে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়, এটা কিন্তু সরকারের দেখতে হবে, সরকারকে এখানে হস্তক্ষেপ করতে হবে। তাহলে কি বললাম, সোশ্যালিজমে কি বলা হলো, যে সরকারের কিন্তু হস্তক্ষেপ করা দরকার, না হলে কিন্তু আরো বেশি সমাজ একদম শেষ হয়ে যাবে। তাহলে এখানে সমস্যাটা কি দাঁড়ালো, যে ক্যাপিটালিস্ট যারা ছিল, ক্যাপিটালিস্টরা কি বলেছিল, যে ধনপতিদের সরিয়ে এনে কিন্তু এই শ্রমিক শ্রেণীদের যেটা চলছিল, যে ধনপতিদের মানে শ্রমিক শ্রেণীর প্রতি যেটা করছিল, যে এটা করছিল সেটা কিন্তু খুব ভুল হয়েছিল। এবং সেটা কি করে ধনপতিদের সরিয়ে এনে শ্রমিক শ্রেণীকে রিপ্রেজেন্ট করবে, এর জন্য কিন্তু একটা প্রপার গাইডলাইন সোশ্যালিস্ট ফিলোসফারদের কাছেও আবার ছিল না। এই সময় কি হলো আবার, ইউটোপিয়ান কাল্পনিক আদর্শ রাষ্ট্র, কিন্তু এই ইউটোপিয়ান রিফার্স টু, দেখো লেখা আছে, utopian refers to a person who builds a utopia, the visions of a perfect society where everyone is happy. In social science, in term, utopia is applied to designate a state of the fascinating but unrealizable principles. তাড়াতাড়ি বলতে গিয়ে হয়ে যাচ্ছে, unrealizable principles। তো কি বলছে, আদর্শ রাষ্ট্র গঠিত হচ্ছে, একটা আদর্শ রাষ্ট্র গঠিত হচ্ছে যেখানে ফিলোসফাররা যেখানে ফিলোসফাররা সবার উপরে শ্রেণীতে রয়েছে। কি বললাম, একটা আদর্শ রাষ্ট্র গঠিত গঠিত হতে গেলে ফিলোসফারদের কি করতে হবে, সবার প্রথমে থাকতে হবে। তুমি ভাবছো যে একটা আদর্শ রাষ্ট্র যেখানে সকলে সুখী, এভরিওয়ান ইজ হ্যাপি, মানে কি সকলে সুখী, বাট রিয়েলিটি রিয়েলিটিতে কিন্তু এটাকে কোনোভাবে অ্যাপ্লাই করা যাচ্ছিল না, কোনোভাবে রিয়েলিটিতে এটাকে অ্যাপ্লাই করা যাচ্ছিল না। এই কারণে কিন্তু অ্যারিস্টটল প্লেটোর যে আদর্শ রাষ্ট্রের কনসেপ্ট, এটাকে কিন্তু রিয়েলিটিতে অ্যাপ্লাই করা যাবে না বলেছিলেন। এবং অ্যারিস্টটল কিন্তু তাকে ইউটোপিয়ান বললেন, তাদের যে ভিশন ছিল যেখানে নৈতিকতা, একটা এথিক্স, এই এথিক্সকে কিন্তু সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এবং ক্যাপিটালিস্টদের কাছ থেকে কিন্তু টাকা পয়সা এনে কিন্তু শ্রমিক শ্রেণীর হাতে দিয়ে দেওয়া হবে। এবং এই রিয়েলিটিতে এইটা কি করে করে দেখাবে, যে ধনপতিদের কাছ থেকে টাকা নিয়ে শ্রমিক শ্রেণীদের কাছে দেবে, রিয়েলিটিতে কিন্তু এটা কখনো পসিবল হচ্ছিল না সলিউশন করাটা। আনরিয়েলাইজেবল প্রিন্সিপলস, এটাই বলছে যে রিয়েলিটিতে কি করে সম্ভব হবে, যে এই ধনপতিদের কাছ থেকে টাকা নিয়ে এই শ্রমিকদের কাছ থেকে কিভাবে এটা করা যাবে। And all these thinkers knew clearly what was wrong with the world. এই ক্যাপিটালিস্টদের রক্ষার জন্য কি করতে হবে, তার সলিউশন কিন্তু সমাজতান্ত্রিকদের হাতে ছিল না। far removed from the hard realities of life. এক মিনিটে দাঁড়াতো, এক মিনিট আমার চার্জ। তো যেটা বলছিলাম, তো all these thinkers knew clearly what was wrong with the world. তো ক্যাপিটালিস্টদের রক্ষার জন্য কি করতে হবে, তার সলিউশনটা কিন্তু এই সমাজতান্ত্রিকদের হাতে কিন্তু ছিল না, যে কিভাবে এটা রুখতে পারবে, যে ধনপতিরা কিভাবে শ্রমিকদের সাথে ঠিকঠাকভাবে থাকতে পারবে, এটা কখনো কিন্তু সোশ্যালিস্টের কাছে কিন্তু ছিল না, চার্লস ফোরিয়ারের কাছে ছিল না, সেন্ট সিমনের কাছেও ছিল না। তাহলে এখানে কিন্তু ক্যাপিটালিস্টদের বিরুদ্ধে তারা কিন্তু আন্দোলন করছিলেন বটে, বাট এই সমাধান, সলিউশন হবে, এইটা কিন্তু স্থায়ী সমাধান
ফুরিয়ে সেই সীমন কেউ কিন্তু দিতে পারলেন না। এই কারণে তাদেরকে কিন্তু বলা হলো একটা কাল্পনিক সমাজতন্ত্র, ইউটোপিয়ান সোশ্যালিস্ট। মানে কি কল্পনা করছে, বাস্তবে করে দেখানো সম্ভব হলো না। মানে কি বললাম, এদেরকে কেন কাল্পনিক সমাজতন্ত্রবাদী বলা হচ্ছে? কারণ কারণ তারা এমন একটা মানে আদর্শ রাষ্ট্রের কথা চিন্তা করছিলেন যেখানে ধনপতিদের সাথে শ্রমিকদের সম্পর্কটা খুব ভালো থাকবে। কিন্তু এটা কিভাবে সলিউশনটা কিভাবে দেবে সেটা কখনোই তারা করতে পারছিলেন না। সেই জন্য এটাকে নাম দেওয়া হলো কি কাল্পনিক সমাজতন্ত্র, মানে কল্পনাতেই সম্ভব, বাস্তবে করে দেখানো কখনোই তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। বলো এইটুকুনি জায়গা ক্লিয়ার হয়েছে সবার? ইউটোপিয়ান কাল্পনিক সমাজতন্ত্রবাদ কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে সোশ্যালিজম বলে দিলাম। এরপরে during the decade beginning with the uh, it 1830 সালে, কিন্তু 1830 সালের থেকে 1840 সালের দিক থেকে, আমি এটা বই দেখে পড়াচ্ছি, এই জায়গাটা আমি দিয়েছি বুঝতে পারছি না। হ্যাঁ দিয়েছি তো। হ্যাঁ, এই নিচেরটা দেখো, ডিউরিং দ্য ডিকেড বিগিনিং উইথ, এখান থেকে দেখো 1830 সাল থেকে 1840 সালের দিক থেকে কিন্তু ইউটোপিয়ান যে সোশ্যালিজম, তাদের এটা কিন্তু একটা সমালোচনার সম্মুখীন হতে হলো। এবং সমাজতান্ত্রিক আন্দোলনের এই সমালোচনাটা করলেন কিন্তু কার্ল মার্কস। কে করলেন, তোমাদের কোশ্চেন আসে, এই যে সোশ্যালিস্ট মুভমেন্ট বা কাল্পনিক সমাজতন্ত্রের যে আন্দোলন, এইটার সমালোচনাটা করলেন কি কার্ল মার্কস। তিনি কিন্তু এই ইউটোপিয়ান সোশ্যালিজম, মানে কি কাল্পনিক সমাজতন্ত্রবাদ, এই ইউটোপিয়ান সোশ্যালিজমকে কিন্তু আঘাত করলেন। তিনি এটাকে কিন্তু নামকরণ করলেন যে সমাজতান্ত্রিক আন্দোলনটা যে চলছে এটা হচ্ছে কাল্পনিক, এই ধরনের কিন্তু বাস্তবিক আন্দোলনের কোনো মানেই হয় না। এবং 1830 থেকে 1840 সালে কিন্তু এই ইউটোপিয়ান সোশ্যালিস্টকে কিন্তু বিভিন্ন ক্রিটিসিজমের সম্মুখীন হতে হলো, বিভিন্ন ধরনের ক্রিটিসিজমের সম্মুখীন হতে হলো। এবং বিভিন্ন যারা ব্রিলিয়ান্ট ফিলোসফার ছিল, পলিটিক্যাল রাইটার্স ছিলেন, ব্রিলিয়ান্ট রাইটার্স committed to fundamental social change, notably by Karl Marx, German scholar, and Friedrich Engels. Young German businessmen residing in the England, Marx and Engels sought to replace utopian socialism by scientific socialism for the analysis of social problems. তো বোঝো এখানটা কি বলছে, বিভিন্ন যারা ব্রিলিয়ান্ট পলিটিক্যাল যারা রাইটার্সরা ছিলেন, a group of brilliant writers committed to the fundamental social change. কার্ল মার্কস কিন্তু সেই সময় উঠে আসলেন। কি বললাম, কার্ল মার্কস কিন্তু এই সময় উঠে এলেন এবং এই কাল্পনিক সমাজতন্ত্রীরা এই সোশ্যালিস্টরা কিন্তু তিনি কিন্তু একটা কাল্পনিক ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু তাদেরকে ইউটোপিয়ান বললেন কার্ল মার্কস। তীব্রভাবে তাদেরকে সমালোচনা করলেন, এই সমাজতন্ত্রবাদের বিরুদ্ধে কিন্তু তীব্রভাবে সমালোচনা করলেন কে, তোমাদের কোশ্চেন দেবে, এই সমাজতন্ত্রবাদের বিরুদ্ধে তীব্রভাবে সমালোচনা করলেন হচ্ছে কার্ল মার্কস। তাহলে কার্ল মার্কসের অনুগামী কিন্তু তার সহযোগী ছিলেন কিন্তু এঙ্গেলস, ফ্রেডরিক এঙ্গেলস কিন্তু তার সহযোগী ছিলেন। তো ফ্রেডরিক এঙ্গেলস ছিলেন কি ইয়ং জার্মান বিজনেসম্যান রিসাইডিং ইন ইংল্যান্ড। মার্কস এবং এঙ্গেলস sought to replace utopian socialism by scientific socialism for the analysis of the social problems and finding their solution. কি বলছে, এই মার্কস এঙ্গেলস এরা কিন্তু একত্রিত, এরা দুজন মার্কস এবং এঙ্গেলস, এরা দুজন একত্রিত মিলে কিন্তু তারা বললেন এই সমাজতান্ত্রিক আন্দোলনকে কিন্তু একটা
সোশ্যালিস্ট মুভমেন্ট, এই সোশ্যালিস্ট মুভমেন্টের কিন্তু একটা রূপ দিলেন। কে দিলেন? এই ফ্রেডরিক এঙ্গেলস এবং কার্ল মার্কস। সমাজতান্ত্রিক আন্দোলনকে কিন্তু এই সোশ্যালিস্ট মুভমেন্টকে কিন্তু একটা নতুন রূপ দিলেন, একটা নতুন রূপ দিলেন কিন্তু এরা দুজন। এবং ইউটোপিয়ান, ইউটোপিয়ান যে সোশ্যালিজম, এটা কিন্তু একটা নতুন ধারায় প্রবাহিত হতে শুরু করলো। তখন কিন্তু চলে আসলো কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলসের হাত ধরে কি সায়েন্টিফিক সোশ্যালিজম, সায়েন্টিফিক সোশ্যালিজম, এটা সোশ্যালিজম। দেন আছে কি সায়েন্টিফিক সোশ্যালিজম, মানে কি বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ। তাহলে তোমাদের যদি কোশ্চেন দেয় যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ, এটা কার হাত ধরে আসে? এটা কিন্তু কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলসের হাত ধরে চলে আসে। তাহলে আমরা কি জানলাম? এতদিন হচ্ছে ইউটোপিয়ান সোশ্যালিজমের হাত ধরে যে আন্দোলনটা চলছিল, এইবার কিন্তু তীব্রভাবে সমালোচনার সম্মুখীন হলো কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস। এইটাকে কিন্তু তীব্রভাবে সমালোচনা করলেন এবং এখান থেকে কিন্তু তারা উভয় মিলে, এই কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস, এরা কিন্তু উভয় মিলেই এই সমাজতান্ত্রিক আন্দোলনটা শুরু করলেন, যেটা নাম দিলেন তারা কি সায়েন্টিফিক সোশ্যালিজম। ওই মতবাদটাকে খণ্ডন করে তারা কিন্তু নিয়ে আসলেন আবার কি সায়েন্টিফিক সোশ্যালিজম। হ্যাঁ, কেউ কিছু বলছে, শান্তনু ম্যানেজ করেছে আমাকে, ম্যানেজ করে দেখি। এক মিনিট দাও তো। ঠিক আছে, ওর লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি দিয়ে দেবো, ঠিক আছে শান্তনা, তোমার রেকর্ডিংটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দেবো রেকর্ডিং। তো যেটা বলছিলাম, কাল্পনিক সমাজতন্ত্রবাদের সাথে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের কি পার্থক্য, এটাও তোমাদের জানতে হবে। যে কাল্পনিক সমাজতন্ত্রবাদের সাথে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের কি পার্থক্য। তাহলে এই কাল্পনিক সমাজতন্ত্রবাদে ক্রিটিসাইজ করে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ, এটা কিন্তু কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস দুজনে মিলে আনলেন। তো মার্কস এবং এঙ্গেলস sought to replace utopian socialism by scientific socialism, assertion, reasoning জাতীয় কোশ্চেন দেবে এখান থেকে। মার্কস এবং এঙ্গেলস sought to replace utopian socialism by scientific socialism for the analysis of social problems and finding their solution। তো সামাজিক যে বিভিন্ন রকম সমস্যাগুলোকে বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করলেন, এবং এই অ্যানালাইসিস করার ক্ষেত্রে কিন্তু তারা যে মেথডটাকে অবলম্বন করলেন, সেটা হচ্ছে কি হিস্টোরিক্যাল মেথড, ঐতিহাসিক বস্তুবাদ। তারা এটা দেখলেন যে মানুষের বিভিন্ন যে সামাজিক সমস্যা, এই সামাজিক সমস্যাগুলোকে কিন্তু তুলে ধরলেন বৈজ্ঞানিক উপায়, সায়েন্টিফিক্যালি, কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস। এবং এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা সম্ভব, তারা কিন্তু একটা বৈজ্ঞানিক রূপরেখা তারা কিন্তু একটা দিলেন। এবং সেই সময় কিন্তু বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের একটা নতুন আঙ্গিকে শুরু হলো। তার জনক কারা? ফ্রেডরিক এঙ্গেলস এবং কার্ল মার্কস। সেই সময় কিন্তু ইউটোপিয়ান সোশ্যালিজমের যে মুভমেন্ট, সেটা কিন্তু রূপান্তরিত হয়ে গেল কিসে? সায়েন্টিফিক মুভমেন্টে কিন্তু রূপান্তরিত হয়ে গেল। তো এইটুকুনি বলো, এইটুকুনি ক্লিয়ার হয়েছে? এইটুকুনি ক্লিয়ার হয়েছে যে সায়েন্টিফিক সোশ্যালিজম কিভাবে আসবে। ক্লিয়ার হয়েছে? বলো। না ক্লিয়ার হলে এখনই কিন্তু আমাকে বলো, ডাউট। হ্যাঁ বলো। হ্যাঁ, তোমার কথা কিন্তু শুনতে পাচ্ছি না, সব কেটে যাচ্ছে। হ্যাঁ, তোমার কথা আমি কিছু শুনতে পাচ্ছি না শান্তনা। হ্যাঁ হ্যাঁ, সায়েন্টিফিক সোশ্যালিজম, হ্যাঁ আমি বলে দিচ্ছি। এই সায়েন্টিফিক সোশ্যালিজম এটা কি করে? হ্যাঁ হ্যাঁ, বলো, কিছু বলছো? হ্যাঁ হ্যাঁ,
আমি বলে দিচ্ছি, তুমি লিখে নাও, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি তোমাকে, তুমি হ্যাঁ হ্যাঁ, বলছি তুমি মাইক্রোফোনটা মিউট করে দাও, বলে দিচ্ছি, ঠিক আছে। তো কি হয়েছিল যে এই কার্ল মার্কস কিন্তু এই কাল্পনিক যে ইউটোপিয়ান সোশ্যালিজমের কথা আমি বলছিলাম, সেই ইউটোপিয়ান সোশ্যালিজম একটা কাল্পনিক একটা সমাজতন্ত্রবাদ, মানে কি একটা কল্পনা করেছিল একটা আদর্শ রাষ্ট্রে, যে ধনী শ্রেণীরা এবং শ্রমিক শ্রেণীরা ইকুয়ালি হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু কখনো পসিবল হচ্ছিল না, এটা একটা আদর্শ, এটা কোনো সমাধান সম্ভব হচ্ছিল না এই ইউটোপিয়ান সোশ্যালিজমে। সেই সময় কিন্তু কার্ল মার্কস সেই সময় উঠে আসলেন এবং এই কাল্পনিক সমাজতন্ত্রবাদের এই ইউটোপিয়ান এই সোশ্যালিস্টরা কিন্তু তিনি তীব্রভাবে কার্ল মার্কস এবং তার সহযোগী এঙ্গেলস তীব্রভাবে সমালোচনা করলেন, কারণ এরকম আদর্শ রাষ্ট্র একটা কল্পনা করা যায়, কিন্তু এরকম একটা রাষ্ট্র কিন্তু সম্ভব হচ্ছিল না, সলিউশন কখনো দিতেই পারছিলেন না, মানে যারা সোশ্যালিস্ট ছিল, ঠিক আছে। এই জন্য কিন্তু কার্ল মার্কস এবং তার সহযোগী এঙ্গেলস একটা নতুন মতবাদের কথা সেখানে নিয়ে আসলেন, সেটা হচ্ছে কি সায়েন্টিফিক সোশ্যালিজম। তাহলে ইউটোপিয়ান সোশ্যালিজম এটা কিন্তু একটা নতুন ধারায় প্রভাবিত করা শুরু করলো, তখন কিন্তু কার্ল মার্কস ফ্রেডরিক এঙ্গেলসের হাত ধরে কিন্তু এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের কথা বললেন। এতদিন ধরে যে একটা ইউটোপিয়ান সোশ্যালিজমের হাত ধরে যে আন্দোলনটা চলছিল, এইবার কিন্তু সেটা তীব্রভাবে সমালোচনার সম্মুখীন হলো কার্ল মার্কসের হাত ধরে। কারণ ওইরকম একটা মানে আদর্শ রাষ্ট্র, মানে এটা তো একটা কল্পনা, এরকম কল্পনার রাষ্ট্র কখনোই হওয়া সম্ভব নয়, যেখানে ঘনপতিরা মানে শ্রমিক শ্রেণী এবং ঘনপতিদের মানে একদম ইকুয়ালি কন্ডিশন হবে, এটা করা সম্ভব হচ্ছিল না, সলিউশন দেওয়া কখনো তাদের সম্ভব হচ্ছিল না। এই জন্য কিন্তু কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস তীব্রভাবে সমালোচনা করে কিন্তু এই সায়েন্টিফিক সোশ্যালিজমের কথা বলবেন। তো কাল্পনিক সমাজতন্ত্র সামাজিক যে বিভিন্ন রকম সমস্যাগুলোকে বিভিন্নভাবে অ্যানালাইসিস করলেন কার্ল মার্কস এবং তার সহযোগী ফ্রেডরিক এঙ্গেলস, এবং এই অ্যানালাইসিস করার ক্ষেত্রে কিন্তু যে মেথডটা তারা অবলম্বন করলেন সেটাকে বলা হয় কি হিস্টোরিক্যাল মেথড, ঐতিহাসিক বস্তুবাদ। তারা এটা দেখালেন যে মানুষের বিভিন্ন যে সামাজিক সমস্যা, এই সামাজিক সমস্যাগুলোকে তুলে ধরলেন সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিক উপায়, এবং এই সমস্যাগুলোকে কিন্তু একটা আন্দোলন একটা বিদ্রোহের মাধ্যম দিয়ে কিভাবে সমাধান করা সম্ভব তার একটা কিন্তু বৈজ্ঞানিক রূপরেখা তারা দিলেন। এবং সেই সময় কিন্তু বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের একটা নতুন আঙ্গিকে শুরু করলেন, তার জনক হলো কিন্তু কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস। এবং সেই সময় ইউটোপিয়ান সোশ্যালিজমের যে মুভমেন্টে রূপান্তরিত হয়ে গেছিল কিন্তু এই সায়েন্টিফিক মুভমেন্ট, ইউটোপিয়ান সোশ্যালিজমের যে মুভমেন্টটা ছিল সেটা কিন্তু কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলসের হাত ধরে কিসে রূপান্তরিত হলো, সায়েন্টিফিক সোশ্যালিজম। তাহলে তারা সমস্যাগুলোকে কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস কিন্তু সমস্যাগুলোকে বৈজ্ঞানিক উপায়ে তুলে ধরে সায়েন্টিফিক ওয়েতে সমাধানের পথ করা যায়, তারা কিন্তু বিভিন্ন গ্রন্থ কার্ল মার্কসের সামনে এলো, and the solution came in the form an elaborate philosophy which is now recognized as Marxism. এখানেই কিন্তু মার্কসের দর্শন সামনে আসলো এবং যাকে আমরা এখন মার্ক্সবাদ হিসেবে পড়ি, ঠিক আছে। এবং সেই সময় কিন্তু মার্কস এবং এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো, তোমাদের কোশ্চেন আসে মার্কস এবং এঙ্গেলসের কমিউনিস্ট ম্যানিফেস্টো মার্কসের বিখ্যাত গ্রন্থ, যদি কোশ্চেন আসে কার্ল মার্কসের বিখ্যাত গ্রন্থ কি কমিউনিস্ট
গ্রন্থ কিন্তু কমিউনিস্ট ম্যানিফেস্টো। তিনি এটা লিখলেন হচ্ছে 1848 খ্রিস্টাব্দে। এবং এটা কিসের পুস্তক? বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের, সায়েন্টিফিক সোশ্যালিজমের একটা পুস্তক, কমিউনিস্ট ম্যানিফেস্টো। বোঝা গেছে শান্তনা? আমি আরেকটু বলে দিলাম তোমাকে যে ওইটাকে কিন্তু মানে ইউটোপিয়ান সোশ্যালিস্টকে কিন্তু ক্রিটিক করে কিন্তু তিনি এই সায়েন্টিফিক সোশ্যালিজমের কথা বললেন। এবং এখানে কি করা হয়, এই বইটার মধ্যে তিনি দেখালেন কমিউনিস্ট ম্যানিফেস্টোতে, এখানে কিন্তু শ্রমিক শ্রেণীকে নিয়ে একটা বিশেষ পর্যালোচনা করলেন। সেখানে তারা কিন্তু একটা হিস্টোরিক্যাল মেথডসকে অবলম্বন করলেন, মানব জাতির একটা ইতিহাসকে তারা কিন্তু পর্যবেক্ষণ করলেন এবং বিভিন্ন সময় দাঁড়িয়ে শ্রমিক শ্রেণীর কি অবস্থা হয়েছিল, পাস্টে কি রকম হয়েছে, প্রেজেন্টে কি রকম হয়েছে, ফিউচারে কি রকম হচ্ছে, তাদেরকে কিন্তু এই কমিউনিস্ট ম্যানিফেস্টোতে তুলে ধরলেন যে শ্রমিক শ্রেণীর অবস্থা কিরকম হচ্ছিল। The role of the working classes, the role of the working classes in the past, present and the futures of mankind. যারা শ্রমিক শ্রেণী ছিল তাদের অবস্থা কিরকম ছিল, এটা নিয়ে কিন্তু তিনি লিখলেন কোন বুকে? কমিউনিস্ট ম্যানিফেস্টো। And it also gave a call to workers of all countries to for the purpose of the securing their own emancipation, and through that emancipation the freedom of all mankind. তো বুঝবে এখানটা কি বলছে, মার্কস এবং এঙ্গেলস একত্রিত ভাবে কিন্তু পুরো বিশ্বে, মার্কস এবং এঙ্গেলস একত্রিত ভাবে, দুজনে একত্রিত ভাবে কিন্তু এই পুরো ওয়ার্ল্ড, পুরো বিশ্বের কিন্তু তারা যারা শ্রমিক শ্রেণী রয়েছে, যারা শ্রমিক শ্রেণী রয়েছে তাদেরকে একটা ঐক্যবদ্ধ হওয়ার সাজেশন দিতে লাগলেন। এবং এখন এটাকে বলা হয় কি? সায়েন্টিফিক সোশ্যালিজম। তারা যেন একটা কোনো শান্তির জীবন পেতে পারে, তারা যেন সকল শ্রমিকরা যাতে ফ্রিডম পেতে পারে, একটা স্বাধীনতা পেতে পারে, এই জন্য কিন্তু কমিউনিস্ট ম্যানিফেস্টোর দ্বারা তারা কিন্তু অল ওভার ওয়ার্ল্ড মানে সকল শ্রেণীকে একটা ছাদের নিচে একটা জায়গায় একসঙ্গে হওয়ার কিন্তু পরামর্শ দিলেন। And other leading workers on this theme include Marx. তুমি একটু লিখে, সবাই একটু লিখে নাও এই বুকগুলো, কার্ল মার্কসের যে বুকগুলো। এই কন্ট্রিবিউশন ওপি গোভার বই থাকলে লেখা দরকার নেই, বইয়ের মধ্যেই রয়েছে, আমার নোটসেও রয়েছে, ঠিক আছে, নোটস থেকে পড়ে নেবে। তো আমি বলে দিচ্ছি, কার্ল মার্কসের যে বিখ্যাত কাজগুলো ছিল, ওয়ার্কগুলো ছিল, সেগুলো কি? এ কন্ট্রিবিউশন টু দ্য ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, দাস ক্যাপিটাল। দাস ক্যাপিটাল এটা নেই, ঠিক আছে, আমি দিয়ে দিয়েছি, দাস ক্যাপিটাল লিখে নেবে, দাস ক্যাপিটাল, দাস ক্যাপিটাল, a contribution to the critique of political economy, a contribution to the critique of political economy, মার্কসের উল্লেখযোগ্য গ্রন্থ, a contribution to the critique of political economy। আরেকটা হচ্ছে কি? দাস ক্যাপিটাল, দাস DAS, DAS ক্যাপিটাল, CAPITAL, দাস ক্যাপিটাল। কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলসের এই বিখ্যাত গ্রন্থগুলো। তো ইউটোপিয়ান সোশ্যালিজম কিন্তু সেই সময় কনভার্ট হয়ে গেল সায়েন্টিফিক সোশ্যালিজমে। তাহলে এটা কিন্তু সায়েন্টিফিক্যালি কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে কিন্তু রয়েছে, এবং ইতিহাস, এই ইতিহাসকে পর্যবেক্ষণ করে কিন্তু শ্রমিক শ্রেণীর বর্তমান, অতীত, ভবিষ্যৎ এই অবস্থাগুলোকে পরপর করে পর্যবেক্ষণ করে কিন্তু মার্কস এবং এঙ্গেলস একটা গ্রন্থ রচনা করলেন, সেটা কি? কমিউনিস্ট ম্যানিফেস্টো। In short, Marxism may be defined as a set of political and economic principles
founded by Karl Marx and the Friedrich Engels in order to lay scientific foundations of socialism. মার্ক্সবাদ, এই মার্ক্সবাদ কিন্তু একটা রাজনৈতিক কিছু মতাদর্শ, তার সাথে কিন্তু কোনো অর্থনৈতিক কিছু মতাদর্শ, তার সাথে কিছু ইকোনমিক কিছু প্রিন্সিপালস রয়েছে, এবং তারা কিন্তু এই সমাজতন্ত্রকে ইউটোপিয়া থেকে সরিয়ে দিয়ে কিন্তু সাইন্টিফিক্যালি কিন্তু সমাজতন্ত্রের এই আন্দোলনটা করতে শুরু করলেন। And it seeks to understand the problems of conflict between antagonistic forces and classes. তো মার্কস এবং অ্যাঙ্গেলস কিন্তু খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করলেন মানুষের সমাজে যতদিন তৈরি হয়েছে, এই মানুষের সমাজ যতদিন তৈরি হয়েছে, সমাজে কি কি প্রবলেম গুলো অ্যারাইজ হয়েছে, অতীতে কি কি প্রবলেম অ্যারাইজ হয়েছে, বর্তমানেও কি কি প্রবলেম অ্যারাইজ করছে। ইট সিক্স টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস অফ হিউম্যান সোসাইটি থ্রু হিস্টোরিক্যাল অ্যানালাইসিস and treats history as a process of conflict between antagonistic forces and classes. কি বলছে, তারা কোন পদ্ধতি অবলম্বন করেছিলেন এবং তারা ইতিহাসকে যে অ্যানালাইসিস করছে, হিস্ট্রিকে পর্যবেক্ষণ করে তারা দেখেছিলেন যে মানুষের সমাজের যে অগ্রগতি হয়েছে, মানব জাতি যতদিন জন্ম হয়েছে ততদিন এর পেছনে রয়েছে কিন্তু একটা ক্লাস স্ট্রাগেল মানে কি, একটা শ্রেণী সংগ্রাম। তাহলে মানব জাতি যতদিন ছিল, এই শ্রেণী সংগ্রামের ইতিহাসও ততদিন ছিল। তাহলে মানব জাতি যতদিন ছিল, এই শ্রেণী সংগ্রামের ইতিহাসও কিন্তু ততদিনই ছিল। দিস কনফ্লিক্ট, এই যে সংগ্রাম, দিস কনফ্লিক্ট অ্যারাইজেস ফ্রম দ্য in the mode of the productions in the productions in which one class comes to gain ownerships and control of the means of the social productions and resorts to economic exploitations of the other class which is constrained to earn its living by selling its labor power. তো বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যাগুলো অ্যারাইজ হচ্ছে, যে ক্লাস কনফ্লিক্ট হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে তা কিন্তু একটা অর্থনৈতিক দিক মানে ইকোনমিক দিক থেকেই তারা দেখছেন মার্কস এবং অ্যাঙ্গেলস। এই বিভিন্ন জায়গায় যে প্রবলেমগুলো হচ্ছে শ্রমিকদের ক্ষেত্রে, সেটা কিন্তু এই অর্থনৈতিক ইকোনমিক্যালি দিক থেকেই অ্যারাইজ হচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় যে উৎপাদন হচ্ছে, উৎপাদনের কিছু অংশ কিন্তু একজন হস্তান্তরিত করছে, একজন আবার কিছুই পাচ্ছে না, একজন পুরোটা নিয়ে নিচ্ছে, আরেকজন কিছুই পাচ্ছে না। এখান থেকেই কিন্তু একটা ক্লাস এর ডিভিশন তৈরি হয়ে যাচ্ছে, ক্লাস এর ডিভিশন। তো মানুষ জাতির ইতিহাস যতদিন আছে, এই ক্লাস স্ট্রাগলও কিন্তু ততদিনই থাকবে, এবং যেখানে কিন্তু বিভিন্নভাবে অর্থনৈতিক ভাবে কিন্তু একটা এক্সপ্লয়টেশন হচ্ছিল, বিভিন্নভাবে অর্থনৈতিক শোষণ চলছিল সবার মধ্যে, মানে ধনীরা দরিদ্রের মধ্যে অর্থনৈতিকভাবে শোষণ করছিল তাদেরকে। একটা ক্লাস অনারশিপ নিয়েছে, তারা সমাজে কিন্তু একটা প্রিভিলেজ পার্সন, বেশিরভাগ মানুষকে কিন্তু এক্সপ্লয়েট করছে, তারা অর্থনৈতিকভাবে শোষণ করছে এবং তাদের পরিশ্রমকে সেল করে তারা ধনী হচ্ছে, এবং দরিদ্র শ্রেণীর লেবারকে সেল করে বিক্রি করে। ইতিহাস পর্যালোচনা করে দেখছেন কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস, ক্লাস স্ট্রাগলের দ্বারা ক্যাপিটালিজমের সময় গিয়ে কিন্তু একটা শ্রেণী আরেকটা শ্রেণীকে অর্থনৈতিকভাবে শোষণ করে যাচ্ছে, এবং ক্যাপিটালিজমের হাত ধরেই কিন্তু এর পরিসমাপ্তি ঘটলো। and the conflict reaches its peak in the age, একদম লাস্ট লাইন দেখো, in the age of capitalism when it can be resolved by overthrowing capitalism, placing all means of social productions
land buildings, mines, forests, machinery and capital etc. under ownerships and control, enforcing universal power and the ensuring full development of the forces of production. তো মার্কস এবং অ্যাঙ্গেলস কিন্তু ক্যাপিটাল, দাস ক্যাপিটাল নামে তার একটা গ্রন্থ ছিল এবং তার আরেকটা গ্রন্থ ছিল কমিউনিস্ট ম্যানিফেস্টো। এই গ্রন্থগুলোতে তারা বলেছিলেন যে ধনতন্ত্রকে ওপরে ছেড়ে দাও, তারা যেন সোশ্যাল কন্ট্রোল, সোশ্যাল অনারশিপ থাকে এবং এই অর্থনৈতিক ইকোনমিক ভাবে কিন্তু সমাজের কোনো হস্তক্ষেপ ছিল না। এবং মার্কস অ্যাঙ্গেলস বললেন যে সেখানে কিন্তু অবশ্যই সরকারের হস্তক্ষেপ করতে হবে। তারা অর্থনৈতিক ক্ষেত্রে সোশ্যাল কন্ট্রোলের কথা বলেছেন এবং যাকে যা খুশি তুমি পরিশ্রম, লেবার দিয়ে খাটাতে পারবে না, যা খুশি পরিশ্রম মানে করাচ্ছে, একজনকে দিয়ে অনেক অনেক কাজ করাচ্ছে, আবার আরেকজনকে দিয়ে কিছু করাচ্ছেই না। তাহলে যাকে যা খুশি পরিশ্রম তুমি করাতে পারবে না। লেবার হতে গেলে তাকে কত ঘন্টা কাজ করতে হবে, কত টাকা দিতে হবে তার বিনিময়ে, একটা সেটার জন্য সরকারকে বলা হচ্ছে একটা ইউনিভার্সাল রুল রাখতে হবে, একটা ইউনিভার্সাল রুল তোমাকে তৈরি করে দিতে হবে। মানে সমাজের সকল শ্রেণীর মানুষ যাতে ভালো থাকতে পারে এই দিকটা কিন্তু তোমাকে একটা ফোকাস করতে হবে। এবং তাদের আন্দোলনের নাম হলো কি সাইন্টিফিক সোশ্যালিজম। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের চিফ এক্সপোনেন্টস যদি তোমাদের কোশ্চেন দেয় যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের চিফ এক্সপোনেন্টস কারা, মার্কস এবং অ্যাঙ্গেলস। এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদে কি বলা হয়েছে, মেন কনসেপ্ট কি এটা তোমরা পারবে বলতে? তো মার্ক্সবাদের জন্ম কি করে হচ্ছে, কাদের হাত ধরে হচ্ছে, এখান থেকে কোশ্চেন আসতেই পারে। লিবারালিজম ক্যাপিটালিজমে পরিণত হলো। ক্যাপিটালিজম কি বলছে যে শ্রেণী সংগ্রাম। মার্কস বা কিন্তু বলছে যে ইতিহাসকে পর্যালোচনা করে বললেন যে ইকোনমিক ক্লাস স্ট্রাগল ততদিন ধরেই চলছে এবং ক্যাপিটালিজমের হাত ধরে আসলো কি সোশ্যালিস্ট মুভমেন্ট। এবং এই সোশ্যালিস্ট মুভমেন্টকে কিন্তু মার্কস এবং অ্যাঙ্গেলস ক্রিটিসাইজ করে কিন্তু আনলেন সাইন্টিফিক সোশ্যালিজম, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ। বোঝা গেল? এই হচ্ছে কিন্তু বেসিক টেনেটস অফ মার্কসিজম। সবার ক্লিয়ার হয়েছে আজকের কনসেপ্ট? আমি একদমই তোমাদের বইয়ের একদম পাই টু পাই বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? অনেক কোশ্চেন আসতে পারে এখান থেকে তোমাদের। তো ক্লিয়ার হয়েছে, তোমাদের বেঙ্গলিও দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? অনলি মানে আমি এটা বেঙ্গলিও করে দিয়েছি, ওকে? এই দেখো এই বইগুলো তোমার পড়তে হবে। এটা কিন্তু 1 মিনিট, দাস ক্যাপিটাল। হ্যাঁ বলো, কিছু কেউ বলছো? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম বলছি দাস ক্যাপিটালের কথা শুধু মার্কস বলছে না মার্কস অ্যাঙ্গেল উভয় বলছে? এইগুলো এই দাস ক্যাপিটাল যদি তোমাদের দেয় কার্ল মার্কস, যদি দেয় কার্ল মার্কস শুধুমাত্র কার্ল মার্কস করবে, আর যদি এঙ্গেলস দেয় কার্ল মার্কস আর এঙ্গেলস দুজনেই করবে। কারণ কি বলতো এই বইগুলোকে কার্ল মার্কস লিখেছিলেন, ঠিক আছে? এই বইগুলোকে কার্ল মার্কস লিখেছিলেন, বাট এডিট করে তো, বই আবার এডিটও করে, সেই এডিটটা কি করেছিলেন? এঙ্গেলস করেছিলেন। ওকে, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, বোঝা গেছে সবার আজকের ক্লাস? ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা ঠিক আছে, তাহলে গুড নাইট সবাইকে। হ্যাঁ ম্যাম লেট করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে।